হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব জাভার এক্সেপশন হ্যান্ডলিং। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখে নিই যে এক্সেপশন জিনিসটা আসলে কি। যে an exception is unexpected unwanted situation that occurs during the execution of a program। অর্থাৎ যখন কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট হয় সেই টাইমটা যদি কোনো ধরনের আনএক্সপেক্টেড সিচুয়েশন বা আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট হয় সেটাকেই বলা হয় এক্সেপশন। In a single word, an exception in Java is an error। অর্থাৎ জাভাতে হচ্ছে এক্সেপশন এক ধরনের এরর হিসেবে কাউন্ট হয়। সেটা কিরকম দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইন্ট, এটা হচ্ছে রিটার্ন টাইপ, দেন হচ্ছে ডি ইজ ইকাল টু জিরো, মানে ডিতে হচ্ছে জিরোকে রাখা হয়েছে। দেন বলা হয়েছে কি যে ইন্ট সি ইজ ইকাল টু 10 ডিভাইডেড বাই ডি। এখন দেখেন ডিতে কত রাখা আছে, জিরো। তাহলে 10 ডিভাইডেড বাই জিরো করলে কি হবে, আমাদের একটা ইরর আসবে না? এই যে একটা ইরর, এটাই হচ্ছে এক্সেপশন। তো এখন দেখেন থ্রোয়েবল, এটা একটা ক্লাসের নাম। তো এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইরর আর একটা হচ্ছে এক্সেপশন। ইররের মধ্যে হচ্ছে তিনটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে কম্পাইলার ইরর, রান টাইম ইরর আর লজিক্যাল ইরর। আর এক্সেপশনের মধ্যে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চেকড এক্সেপশন আর একটা হচ্ছে আনচেকড এক্সেপশন। তো চেকড এক্সেপশন যেটা, সেটা হচ্ছে কম্পাইল টাইমিং, মানে এই যে ইররের যে কম্পাইল টাইম, মানে একটা প্রোগ্রাম যখন কম্পাইলেশন স্টেজ পার করে তখন সে যে কম্পাইলেশন কাজগুলো করে সেই টাইমে হচ্ছে চেকড ইরর যেগুলো সেগুলো ধরা পড়বে। আর আনচেকড যেই, সরি, চেকড এক্সেপশনগুলো ধরা পড়বে। আর আনচেকড এক্সেপশনগুলো কখন ধরা পড়বে দেখেন, এটা হচ্ছে কম্পাইল টাইমে কম্পাইল টাইমে ধরা পড়বে না, কিন্তু রান টাইমে ধরবে। যখন একটা প্রোগ্রাম এক্সিকিউশন করার পর যখন রান করব সেই মুহূর্তে আমাদের একটা ইরর দেখাবে এবং ইরর মেসেজ শো করবে যে আমাদের একটা এক্সেপশন হয়েছে, এরকম। আর ইরর বলতে কি, ইরর হচ্ছে আমাদের কম্পাইল টাইমেই ধরা পড়বে। তো প্রথমে দেখি টাইপস অফ এক্সেপশন। এখানে দেখেন আমাদের মেনলি চার ধরনের এক্সেপশন আছে, সেটা হচ্ছে রান টাইম এক্সেপশন, আইও এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন আর কোলন নট সাপোর্টেড এক্সেপশন। আরো অনেক ধরনের এক্সেপশন আছে, আমরা বেসিক্যালি এই টাইপের এক্সেপশন গুলো নিয়ে আজকে দেখব। তো ফার্স্টে দেখি যে রান টাইম, মানে এখানে দেখেন এক্সেপশনের আবার দুটো ধরন আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ইউজার ডিফাইন এক্সেপশন আর একটা হচ্ছে বিল্ট ইন এক্সেপশন। তো বিল্ট ইনের মধ্যে আমরা যেটা পড়লাম একটু আগে, যে চেকড আর আনচেকড এক্সেপশন, সেই দুটা কিন্তু এই বিল্ট ইন এক্সেপশনের মধ্যে থাকবে। আর ইউজার ডিফাইন এক্সেপশন হচ্ছে যখন ইউজার কোনো একটা ধরনের এক্সেপশন দিয়ে দিবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইউজার ডিফাইন এক্সেপশন। তো এখন দেখেন চেকড এক্সেপশনের কিছু ক্যাটাগরি দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, ইন্টারাপ্টেড এক্সেপশন, আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এগুলো ঠিক আছে। আর আনচেকড এক্সেপশন হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, ক্লাস ক্যাস্ট এক্সেপশন, নাল পয়েন্টেড এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ইলিগাল থ্রেড স্টেট এক্সেপশন, এগুলো এগুলো হচ্ছে আনচেকড এক্সেপশন। তা আমরা আজকে মেনলি আমাদের যে আনচেকড এবং চেকড এক্সেপশন সেগুলোই দেখব। তো প্রথমে দেখি রান টাইম যে এক্সেপশন, মানে এক্সেপশনের যে ফার্স্ট টাইপ রান টাইম এক্সেপশন, সেটাকে দেখি। যে রান টাইম এক্সেপশনের আবার ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, ক্লাস ক্যাস্ট এক্সেপশন, ইলিগাল আর্গুমেন্ট, ইলিগাল স্টেট, ইন্ডেক্স আউট অফ বাউন্ড। দেখেন ইন্ডেক্স আউট অফ বাউন্ডের দুই দুইটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড আর একটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তাছাড়া আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে এই এক্সেপশনগুলো অ্যাকচুয়ালি কিভাবে অকার হয়, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো প্রথমে দেখবো হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এটা হচ্ছে আনচেক এক্সেপশন, ঠিক আছে? তা এই যে একটু আগে যে এক্সাম্পলটা বললাম, যে আমাদের কি ছিল, যে 10/0 ছিল, তাই না? ইন্ট ডির মধ্যে জিরোকে রাখা হয়েছিল এবং ইন্ট সিতে হচ্ছে আমাদের কি করতে বলা হয়েছিল, 10/d, অর্থাৎ ডির মধ্যে জিরো ছিল, তাহলে 10/0 হচ্ছে আমাদের একটা এক্সেপশন বা একটা এরর শো করতো। এটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশন। দেখেন এখানে এক্সাম্পলটা আছে ইন্ট এ, এই যে ইন্ট এ ইজ ইকাল টু 15 ডিভাইডেড বাই জিরো, ডিভাইডেড বাই জিরো ইজ নট অ্যালাউ, অর্থাৎ এটা একটা ইনভ্যালিড কেস, তাই না? তো এটাই একটা
এক্সেপশন, এবং এই এক্সেপশনটার নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। দেন আমরা দেখব অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটাও আনচেক এক্সেপশনের একটা এক্সাম্পল। এখন দেখেন এখানে কি আছে, যে ইন্ট অ্যারে, মানে মাই অ্যারে নামে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, নিউ ইন্ট 10, অর্থাৎ এখানে অ্যারে সাইজ ডিক্লেয়ার করে দেওয়া আছে না 10। এখন যদি আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিই এবং মাই অ্যারের মধ্যে 10 প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন একটা ইরর মেসেজ শো করবে। কেন শো করবে? দেখেন আমাদের অ্যারের সাইজ কত দেওয়া আছে, 10, তাই না? কিন্তু আমরা যদি 10 দিই তাহলে সেক্ষেত্রে ইরর আসবে না, কারণ এখানে 10 দেওয়া মানে কি, 0 থেকে শুরু হয় না অ্যারের ইন্ডেক্স, 0 থেকে 9 মানে তো 10, তাই না? দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9, মোট 10টা ইন্ডেক্স। তা আমরা যদি 10 দিই তাহলে অ্যারের ইন্ডেক্সটা কি ওভারফ্লো হয়ে যাচ্ছে। আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো এলিমেন্ট দিতে পারি, বাট 10 দিলে কিন্তু আমাদের অ্যারের সাইজটা মানে ইন্ডেক্সের সাইজের থেকে ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো এটা এটা এক ধরনের এক্সেপশন। তো এটাকে বলা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এটা হচ্ছে আনচেক এক্সেপশনের একটা মানে একটা ধরন। তা আমরা ইন্ডেক্স আউট অফ বাউন্ডের দুটো এক্সেপশন শুনছিলাম, একটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আর একটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, তাই না? তো অ্যারে ইন্ডেক্স দেখলাম, এখন দেখেন যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডটা কিরকম সেটা দেখি। ধরেন এখানে লেখা আছে স্ট্রিং, স্ট্রিং টাইপের আমরা ধরে নিচ্ছি, তাই না? এটা একটা স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে অনেকগুলো সিম্বল ক্যারেক্টারের সমষ্টি, তাই না? স্ট্রিং এস, এস কে আমরা এস এর মধ্যে কি রাখছি, বিউবিটি সিএসসি। এখন দেখেন এখানে আমাদের কি বলা হয়েছে, এস ডট ক্যারেক্টার অ্যাট 10, অর্থাৎ 10 নাম্বার পজিশনে আমাদের যে ক্যারেক্টার সেটাকে প্রিন্ট করতে বলা হয়েছে, তাই না? তো এখন দেখেন এখানে কয়টা ক্যারেক্টার আছে, যদি আমরা অ্যারে হিসেবে কাউন্ট করি সেখানে 0 থেকে শুরু হবে, তাহলে বি আছে 0-তে, ইউ আছে 1-এ, এই বিটা আছে 2-তে, টিটা আছে 3-তে, সি আছে 4-এ, এস আছে 5-এ, আর ই আছে 6-এ, তাই না? আমরা যদি 10 নাম্বার যে ইয়েটা আমাদের ক্যারেক্টারটা সেটাকে প্রিন্ট করতে চাই, সেখানে কি 6-এর পরে আর কোনো ক্যারেক্টার এখানে আছে? এখানে তো আর কোনো ক্যারেক্টার নেই, 0 থেকে 6, তাই না? তো এই যে একটা এক্সেপশন, কারণ আমাদের তো আর ক্যারেক্টার নেই, তো সে কি প্রিন্ট করবে, একটা ইরর মেসেজ দেখাবে, সেই ইররটাই হচ্ছে আমাদের স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এর একটা এক্সাম্পল। কারণ এখানে হচ্ছে অ্যারের মধ্যে ইন্ডেক্সটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, কারণ এটাকে যেটা বললাম যেখানে 10 নাম্বার যেই ক্যারেক্টার সেটা প্রিন্ট করতে বলা হয়েছে, বাট এখানে ক্যারেক্টার আছে হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত, মানে অ্যারে হিসাব করলে, অ্যারে ইন্ডেক্স হিসেবে। এটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডের একটা এক্সাম্পল। তো এখন দেখেন আমরা দেখে একটা রান টাইমের যে ইয়ে ছিল, রান টাইম এক্সেপশনের, সেটা হচ্ছে ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন। এটাও আনচেক এক্সেপশনের একটা এক্সাম্পল। তো দেখেন এখানে কি আছে, যে ইন্ট এ ইজ ইকাল টু ইন্ট ডট ভ্যালু অফ 10। এটা কি আমাদের মানে ফরম্যাটটা ঠিক আছে, তাই না? কারণ ইন্টিজার টাইপের ভ্যালু আমরা নিচ্ছি, তাই না? ইন্ট এ, এই যে ইন্টিজার ডট ভ্যালু অফ 10। এখন দেখেন যদি আমরা এটাকে এভাবে লিখি যে ইন্ট বি ইজ ইকাল টু ইন্টিজার ডট ভ্যালু অফ 10, তাহলে কি এটা এটা এক্সেপশন হচ্ছে না? কারণটা দেখেন, আমরা রিটার্ন টাইপ কি নিচ্ছি, ইন্টিজার। এখন দেখেন ভ্যালু অফ এর মধ্যে কোন টাইপের ক্যারেক্টার, সরি, জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিজার। বাট আমরা যদি এখানে 10 দিই তাই এটা কি হলো, এটা কি ইন্টিজার হলো? ইন্টিজার তো হলো না, তাই না? তো এটাই হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন বা ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন যে যেটা বলে। দেন আরেকটা দেখি, যে ক্লাস, সরি এখানে ক্যাস্ট হবে এক্সেপশন। তো এটা হচ্ছে চেক এক্সেপশনের একটা এক্সাম্পল। The file input stream is equal to new file input stream abc.txt। তো এখন দেখেন আমরা ফাইলের মধ্যে যদি কোনো ইয়ে ক্রিয়েট না করি, ফোল্ডার বা ফাইল ক্রিয়েট না করি একটা ফোল্ডারের মধ্যে, সেক্ষেত্রে যদি আমরা কোনো একটা ফাইলকে অবজেক্ট হিসেবে দেখাতে চাই, সেক্ষেত্রে সেখানে একটা ইরর দেখাবে, কারণ অনেকে বলবে যে কোনো ফাইলই তো ওখানে নেই, তাহলে আমরা অবজেক্টটা কিসের ক্রিয়েট করলাম, তাই না? তো এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, বা এটাকে ক্লাস ক্যাস্ট এক্সেপশন বলা হয়। তো এখন দেখবো এক্সেপশন হ্যান্ডলিং। এই যে আমাদের বিভিন্ন ধরনের এক্সেপশন হয়, সেগুলোকে তো হ্যান্ডেল করার দরকার, তাই না? তো এক্সেপশন হ্যান্ডলিং কি লেখা আছে দেখেন, যে an exception handling we should have an alternative source through which we can handle the exception। অর্থাৎ আমরা এমন কোনো অল্টারনেটিভ সোর্স খুঁজে বের করব যার মাধ্যমে আমরা এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারবো।
এখানে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য তিনটা টাইপের ব্লক আছে। সে ব্লকগুলো হচ্ছে ফার্স্ট অফ অল ট্রাই ক্যাচ ব্লক, থ্রোস ব্লক আর ফাইনালি ব্লক। The object orientation mechanism has provide the following techniques to work with exception. এই যে আমাদের যে ব্লকগুলো সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। ট্রাই ক্যাচের মধ্যে হচ্ছে যেই এক্সেপশন থাকবে সেটা হচ্ছে প্রি ডিফাইন্ড এক্সেপশন। থ্রোস এর মধ্যে যে এক্সেপশন থাকবে সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড এক্সেপশন এর অবজেক্ট থাকবে, ঠিক আছে। আর ফাইনালির মধ্যে থাকবে শুধু জাস্ট এক্সেপশন। আমরা নেক্সট আরো ইন ডিটেলস আলোচনা করব এখন। তো ইজিলি আমরা জিনিসটা ট্রাই ক্যাচ থ্রোস ফাইনালি এগুলো ইজিলি বুঝতে পারবো। দেখেন আমাদের এখানে যেটা হয়েছে যে এখানে হচ্ছে এক্সেপশন আছে এবং এখানে হচ্ছে আমরা সেই এক্সেপশনকে হ্যান্ডেল করছি। তো প্রথমে দেখি এক্সেপশনটা কি, যে ক্লাস আছে ক্লাস এ, এখানে মেন মেথডের মধ্যে কি আছে যে ইন্ট a ইজিক্যাল টু 10, b ইজিক্যাল টু 0 এবং c তিনটা ভ্যারিয়েবল আছে। দেন এখানে কি বলা সি ইজ ইকাল টু এ ডিভাইডেড বাই বি। এখন দেখেন এর মধ্যে কি আছে 10 আর বি এর মধ্যে কি আছে 0, তাই না? তাহলে এ ডিভাইডেড বাই বি করলে কি হচ্ছে 10 ডিভাইডেড বাই 0। এখন যদি এটাকে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিই, যদি এটাকে প্রিন্ট করি সেক্ষেত্রে সিতে একটা ইরর মেসেজ শো করবে, সেটাই তো একটা এক্সেপশন, আমরা একটু যেটা দেখে আসলাম সেটা। তো এখন এই যে এক্সেপশনটা এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা দেখেন। আমরা সেম ভাবে ক্লাসটাকে নিলাম, দেন মেন মেথডের মধ্যে আমাদের সেম থাকছে যে ইন্ট a is equal to 10, b is equal to 0, c। এখন এটাকে আমরা ট্রাই ক্যাচ যে ব্লক ছিল সেটার মাধ্যমে হ্যান্ডেল করব, ঠিক আছে। ট্রাই এর মধ্যে কি থাকবে, আমাদের যেই পার্টটাতে এক্সেপশন আসার পসিবিলিটিস আছে সেই পার্টটা হচ্ছে ট্রাই এর মধ্যে থাকবে। আর ক্যাচের মধ্যে কি থাকবে, যে আমাদের কোন এক্সেপশনটা মেনলি অকার হচ্ছে সেই এক্সেপশনটা হচ্ছে ক্যাচের মধ্যে থাকবে। তো দেখেন ট্রাই এর মধ্যে আমরা কি রাখছি সি ইজ ইকাল টু এ ডিভাইডেড বাই বি। কারণ কি আমাদের এখানে যখন আমরা এ কে বি দিয়ে ডিভাইড করবো 10/0 করবো, 10/0 করবো, তখন তো একটা এক্সেপশন অকার হবে, তাই না? এটা একটা রিস্কি সিচুয়েশন, তাই না? এখানে তো যে কোনো ধরনের এক্সেপশন অকার হতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা এই যে রিস্কি যেই কোডটা সেটাকে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখবো। আর ক্যাচের মধ্যে কি রাখবো, যে আমাদের অ্যাকচুয়ালি কোন ধরনের এক্সেপশনটা হয়েছে এবং সেটাকে আমাদের ইউজারের সামনে উপস্থাপন করতে হবে। যেমনটা ধরেন এখানে এখানে যদি আমাদের এ ডিভাইড বাই বি হয় সেক্ষেত্রে কি ধরনের এক্সেপশন হবে, অ্যারিথমেটিক এক্সেপশন, তাই না? তো এই যে অ্যারিথমেটিক এক্সেপশন এটাকে আমরা ক্যাচের মধ্যে রাখবো, যে অ্যারিথমেটিক এক্সেপশন আর এটার এই এটা লিখতে হয়। দেন হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটার মধ্যে আমরা ওই যে আমাদের যে এক্সেপশনটা ওই মেসেজটা প্রিন্ট করে দেবো, যাতে ইউজার বুঝতে পারে যে এখানে হচ্ছে এক ধরনের এক্সেপশন ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? যেটাকে যেটা বললাম যে ট্রাই ব্লকের মধ্যে কি থাকে, ট্রাই ব্লক is a block try is a block that contains only risky code। এটাকে যেটা বললাম যে এখানে কি থাকতে পারে, যে কোনো ধরনের ইরোর হতে পারে, এই টাইপের যে কোডগুলো সেগুলো আমরা ট্রাই এর মধ্যে রাখবো, ট্রাই ব্লকের মধ্যে রাখবো। দেন হচ্ছে কি ক্যাচ ব্লক, ইট ইজ ইউজ টু হ্যান্ডেল দ্য এক্সেপশন। এই যে আমরা এটাকে যে দেখলাম যে ট্রাই ব্লকে যদি কোনো ধরনের এক্সেপশন হয় সেক্ষেত্রে ক্যাচ ব্লকটা কি এক্সেপশন হয়েছে সেটা কিন্তু সে দেখায়, সেটাকে সে হ্যান্ডেল করে, তাই না? এখন লাস্টলি হচ্ছে ফাইনালি ব্লক। ফাইনালি ব্লক ইজ রিয়েল টাইম ব্লক অ্যান্ড দ্য মেইন পারপাস অফ ফাইনালি ব্লক টু হ্যান্ডেল দ্য রিসোর্স। অর্থাৎ ফাইনালি ব্লকটা হচ্ছে কখন হবে, যখন আমাদের ট্রাই ব্লক ক্যাচ ব্লক শেষ হওয়ার পর আর কোনো মানে ইয়ে নাই, কি বলবো, এক্সেপশন নাই, বাট রিসোর্সের মধ্যে আরো থাকতে পারে ইন ফিউচার, সেগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের ফাইনালি ব্লকটা ইউজ করা হয়। তো আমরা এখন একটা ইয়ে দেখি, সিনট্যাক্স দেখি যে ট্রাই ক্যাচ এবং ফাইনালি ব্লক তিনটা ব্লকে একসঙ্গে কোডের মধ্যে কিভাবে ইউজ করা হয়। ধরেন এখানে হচ্ছে মেইন ফাংশন আছে উপরে, দেন হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে আমাদের তিনটা স্টেটমেন্ট আছে, যে কোনো কোড থাকতে পারে এখানে, ঠিক আছে, আমি স্টেটমেন্ট হিসেবে দেখাইছি। দেন এখানে ক্যাচের মধ্যে কি থাকবে, যেই টাইপের এক্সেপশন সেই এক্সেপশনটার নাম থাকবে, দেন হচ্ছে সেই এক্সেপশন টাইপটা থাকবে এখানে। আর ক্যাচের মধ্যে সেই স্টেটমেন্ট 4 থাকবে এখানে। মানে কোনো কোড যদি থাকে এক্সিস্ট করে ক্যাচ, মানে কোনো ধরনের এক্সেপশন ধরার পর, মানে ধরা পড়ার পরে যদি কোনো ধরনের কোড থাকে সেটা হচ্ছে এই ক্যাচের মধ্যে থাকবে, ঠিক আছে।
দেন হচ্ছে ফাইনালি। ফাইনালির মধ্যে আমাদের ধরেন ট্রাইব মধ্যে একটা ইরর ধরা পড়লো, সেটা এক্সেপশন, সেটা ক্যাচ ব্লকে এসে এক্সেপশনটা হ্যান্ডেল হলো। এখন কোডের মধ্যে আরো ধরনের এক্সেপশন থাকতে পারে বা অন্য কোনো কাজ হতে পারে, সেটা হচ্ছে আমরা ফাইনালি যে ব্লকটা সেখানে স্টেটমেন্ট 5 এর মধ্যে রাখবো। আর ধরেন কোনো একটা কোডে কোনো ধরনের রিস্কই নেই, কোডটা খুব ইজিলি স্মুথলি হচ্ছে এক্সিকিউট করছে, তখন আমরা স্টেটমেন্ট 6 এ একদম জাম্প করবো, মানে তখন হচ্ছে স্টেটমেন্ট 6টা প্রিন্ট হবে, মানে আমাদের কোনো ধরনের কোনো এক্সেপশন নাই, কোডটা সাকসেসফুলি রান করছে এরকম। তো এখন আমরা দেখবো মাল্টিপল ট্রাই ক্যাচ। তা আমরা একটা কোডের মধ্যে মাল্টিপল ট্রাই ক্যাচ ইউজ করতে পারি, সেটা কিভাবে দেখেন। তা আমাদের হচ্ছে এখানে মেইন মেথড ট্রাই এর মধ্যে কি আছে, যে এক্সেপশন 10/0। তো এটা কি হবে, এই ট্রাইয়ের যে এক্সেপশনটা সেটা কে হ্যান্ডেল করবে, ক্যাচ হ্যান্ডেল করবে, তাহলে ক্যাচের মধ্যে কি দিব, অ্যারিথমেটিক এক্সেপশন, তাই না। দেন সেটার টাইপ হচ্ছে এই। তো ক্যাচের মধ্যে আমরা যদি কোনো এক্সিস্ট কোড থাকে সেটা লিখবো। দেন আমরা যেহেতু মাল্টিপল ট্রাই ক্যাচ বললাম, তাহলে আবার কি করব, ধরেন আমাদের আরো কোনো এক্সেপশন আছে, সেক্ষেত্রে কি করব, আর একটা ট্রাই ব্লক নিব, সেখানে হচ্ছে অ্যারের মানে এর ইন্ডেক্স দেওয়া আছে কত, 5। ধরেন আমাদের এমন কোনো একটা ক্যারেক্টারকে প্রিন্ট করতে বলা হয়েছে যার ইন্ডেক্স 5, বাট সেই প্রিন্ট করতে বলা হয়েছে 7 নাম্বার ইন্ডেক্সকে বা 6 নাম্বার ইন্ডেক্সকে, যে কোনো কিছু। তাহলে কি আমাদের সেটা প্রিন্ট করতে পারবো, প্রিন্ট তো করতে পারবো না, আমাদেরকে ইরর দেখাবে, কারণ এখনো ওয়ার্ড, মানে ওয়ার্ড বা ক্যারেক্টার আসেই হচ্ছে 5টা, আমরা 6 নাম্বার 7 নাম্বার ক্যারেক্টার কোথা থেকে পাবো। এই যে একটা এক্সেপশন, এটাকে কে হ্যান্ডেল করবে, ক্যাচ ব্লক হ্যান্ডেল করবে। তো এটাকে কি দেখাবে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এটার হচ্ছে শর্টকাট ফর্ম যেটা, সেটাকে লিখতে হবে যে এই, মানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটাকেই লেখা হয়েছে এখানে, ঠিক আছে। এটাই হচ্ছে মাল্টিপল ট্রাই ক্যাচ, মানে একটা ট্রাই ক্যাচের, মানে একটা কোডের মধ্যে একাধিক ট্রাই ক্যাচ থাকতে পারে, যদি মাল্টিপল রিস্কি কোড থাকে সেই ক্ষেত্রে, বা মাল্টিপল এক্সেপশন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ট্রাই ক্যাচ ইউজ হয়। এখন আমরা দেখবো মাল্টিপল ক্যাচ ক্যাচ, ঠিক আছে, মানে মাল্টিপল ক্যাচ ক্যাচ বলতে কি বলছে, যে একাধিক ক্যাচ ব্লক থাকবে। যেমন ধরেন এখানে দেখানো হয়েছে, যেখানে একটা মেন ফাংশন আছে, ট্রাই এর মধ্যে কি বলা হয়েছে, ইন্ট a ইজ ইকাল টু 10/0, দেন এটাকে প্রিন্ট করতে বলা হয়েছে ইন্ট a ইজ ইকাল টু 5, একটু আগে যেটা উদাহরণটা বললাম সেটা। দেন এখানে প্রিন্ট করতে বলা হয়েছে 7 নাম্বার ইন্ডেক্স অ্যারের, বাট এখানে অ্যারের ইন্ডেক্স হচ্ছে 5টা আছে, কিন্তু 7 নাম্বার ইন্ডেক্স হচ্ছে প্রিন্ট করতে বলা হয়েছে। স্ট্রিং a ইজ ইকাল টু নাল এ ডট আপার কেস, মানে এ কে হচ্ছে আপার কেস হিসেবে বলা হয়েছে, মানে এই যে ট্রায়ের মধ্যে আমাদের এতগুলো কোড, এই সবগুলো কোডকে আমরা ধরলাম রিস্কি কোড, কারণ এই যে 10/0 এটা করলে আমাদের একটা ইরর আসতে পারে, কি আসবেই, তাই না, অ্যারিথমেটিক এক্সেপশন আসবে। দেন আমরা যখন এই যে অ্যারের ইন্ডেক্স হচ্ছে 5, বাট সেটাকে যদি আমরা 7 নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড মেসেজ আসবে। দেন আমরা হচ্ছে স্ট্রিং এ নিছি যার হচ্ছে নাল, বাট আমরা চাচ্ছি সেটাকে আপার কেস করতে, সেখানে একটা এক্সেপশন আসবে, তাই না, কারণ সেটা তো নাল, মানে কিছুই নাই ওর মধ্যে, এমটি। এই যে জিনিসটা, এগুলোকে আমরা মাল্টিপল ক্যাচের মাধ্যমে এখন হ্যান্ডেল করব। একটা ট্রাই ব্লকের মধ্যে যদি মাল্টিপল ক্যাচ ব্লক ইউজ হয়, সেটাকে আমরা বলবো মাল্টিপল ক্যাচ ক্যাচ, ঠিক আছে। তো দেখেন ট্রাই ব্লক কিন্তু একটাই, বাট একটা ট্রাই ব্লকের মধ্যে একাধিক রিস্কি কোড থাকে, আমাদের একাধিক মাল্টিপল ক্যাচ ব্লক এখানে ইউজ করতে হচ্ছে। তো ফার্স্ট অফ অল এখানে কি আছে, ক্যাচ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এই যে অ্যারে ইন্ডেক্স, এটার জন্য হচ্ছে ফার্স্টে করা হয়েছে যে আমাদের 5টা ইয়ে আছে, ইন্ডেক্স সংখ্যা হচ্ছে 5, বাট আমরা 7 নাম্বার যে ক্যারেক্টার বা যে সিম্বলটা সেটাকে প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড শো করবে। দেন ফার্স্ট এরটা যে 10/0, সেটা করলে কি হচ্ছে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন শো করবে, তাই না। এটা আমরা ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করলাম। দেন ফাইনালি হচ্ছে এই যে আমাদের এটা যে স্ট্রিং এ ইজ ইকাল টু নাল, এটাকে আমরা আপার কেস করতে যাচ্ছি, বাট সেখানে তো এর মধ্যে নালকে রাখা হয়েছে, মানে কিছুই নাই ওর মধ্যে, এটা হচ্ছে এক ধরনের এক্সেপশন। তো এই যে আমরা একটা ট্রায়ের, মানে ট্রায়ের ভিতরে মাল্টিপল ক্যাচ ইউজ করলাম, তাই না। এখন আমরা দেখবো নেস্টেড ট্রাই ব্লক। নেস্টেড ট্রাই ব্লক বলতে কি বোঝায়, একটা ট্রাই ব্লকের মধ্যে যদি আরেকটা ট্রাই ব্লক ইউজ করি, সেক্ষেত্রে সেটাকে বলা হয় নেস্টেড ট্রাই ব্লক, ঠিক আছে। তো দেখেন ট্রাই স্টেটমেন্ট 1, মানে এখানে যে কোনো ডিসি কোড থাকবে। দেন সাপোজ আমাদের আরো একটা ট্রাই ব্লক এখানে লাগছে,
যদি এখানে রিস্ক হয় তাহলে সেখানে আরো রিস্কি হতে পারে। যেমন ধরেন আমাদের চিন্তা করেন একটা নদী, নদীতে আপনি এক সাইড দিয়ে সাঁতার কাটছেন, ওখানে পানি কম, বাট আপনি যদি সাঁতার না জানেন আপনার ডুবে যাওয়ার পসিবিলিটিস আছে, তাই না? তা আপনি যে ধরেন এটা হচ্ছে ট্রাইয়ের মধ্যে হলো, কারণ এটা রিস্কি। তো এখন মাল্টিপল ট্রাই কখন ইউজ হবে? ধরেন আপনি সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে চলে গেছেন, ঠিক আছে? তো নদীর মাঝখানে কি পানির গভীরতা আরো বেশি, আপনি যদি সাঁতার না জানেন আপনি কিন্তু একদম ডুবে যাবেন, তাই না? মানে কোনো ধরনের বাঁচার কোনো পসিবিলিটিস নেই যদি ওখানে আশেপাশে কোনো মানুষ না থাকে। তো এই যে মানে অত্যন্ত রিস্কি যে ব্যাপারটা, সেটাই হচ্ছে একটা ট্রাইয়ের মধ্যে আর একটা ট্রাই ইউজ করে আমরা সেই মানে অত্যন্ত রিস্কি কোডটা সেটার মধ্যে রাখবো। সেজন্য হচ্ছে মানে মাল্টিপল ট্রাই বা নেস্টেড ট্রাই ব্লক হচ্ছে ইউজ হয়। তো এই যে দেখেন একটু আগে যেটা বললাম যে ধরেন আপনি এখানে সাঁতার কাটছেন নদীর একটা পাড় দিয়ে, এটা হচ্ছে একটা ট্রাই ব্লক। আপনি সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে চলে গেছেন এবং সেখানে অনেক বেশি পানি, অনেক পানির গভীরতা অনেক বেশি। তো সেখানে কি একটা প্রবলেম অকার হবে, সেটাকে আমরা এই জাভার এক্সেপশন হ্যান্ডেল ভাষায় বলছি কি যে এক্সেপশন হবে। এখন সেটাকে তো হ্যান্ডেল করতে হবে, তাই না? তাহলে কে হ্যান্ডেল করবে? ক্যাচ ব্লক হ্যান্ডেল করবে, তাই না? তো এটা কোন ক্যাচ? ট্রায়ের যে মানে ইনার যে ট্রাই ব্লক, মানে ট্রায়ের ভিতরে যে ট্রাই ব্লকটা তার যে এক্সেপশন সেটাকে হচ্ছে এই ক্যাচটা হ্যান্ডেল করবে। দেখেন এখানে আর একটা ক্যাচ ব্লক আছে, সেটা কোন কোন ট্রায়ের জন্য? এটা হচ্ছে আউটার যে ট্রাই ব্লক, মানে ফার্স্টের যে ট্রাই ব্লকটা আমাদের শুরু হয়েছিল সেটার জন্য হচ্ছে এই ক্যাচটা হবে। মানে ভিতরে যদি আমরা কোনো ট্রাই ব্লক ইউজ করি সেটাতে ট্রাই ক্যাচ হয়ে যাবে, এবং এই যে আমরা উপর বাইরে যে আউটার যে ট্রাই ব্লকটা ইউজ করছিলাম সেটার কোথায় শেষ হবে? আমাদের ভিতরের ট্রাই ব্লক ক্যাচ ব্লক শেষ হওয়ার পরে সেই ক্যাচটা তখন এক্সিকিউট হবে। তো এই যে আমাদের আউটার ট্রাই ব্লকের যে এক্সেপশন সেটা কিন্তু এখানে এসে হ্যান্ডেল হচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে সেই ক্যাচ ব্লকের মধ্যে স্টেটমেন্ট 5। আর যদি কোনো ধরনের প্রবলেম না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সরাসরি স্টেটমেন্ট 6টা এক্সিকিউট হবে। এটাই হচ্ছে নেস্টেড ট্রাই ব্লক। এখন আমরা দেখি, আসেন নেস্টেড ক্যাচ ব্লক। সেম ওয়েতে আমাদের যদি একটা ক্যাচের মধ্যে আবার ট্রাই ব্লক আসে সেক্ষেত্রে সেটাকে বলবো নেস্টেড ক্যাচ ব্লক। সেটা কেমন দেখেন, সাপোজ আমাদের এখানে ট্রাই ব্লক আছে, স্টেটমেন্ট আছে দুইটা, মানে যে কোনো ধরনের কোড আছে, সেই কোডের মধ্যে কোনো ধরনের ইরর আছে সেটাকে কে ক্যাচ মানে হ্যান্ডেল করবে? ক্যাচ ব্লক হ্যান্ডেল করবে। তাহলে ক্যাচের মধ্যে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল হলো। দেন এখানে হচ্ছে স্টেটমেন্ট 3। দেন ক্যাচ হওয়ার পরেও সে দেখতে পাচ্ছে আরো মানে মাল্টিপল এক্সেপশন হতে পারে। সেক্ষেত্রে কি হবে? ক্যাচ ব্লকের মধ্যে আমাদের আবার কি ট্রাই ব্লক লিখতে হবে, তাই না? কারণ আমরা কিন্তু এখানে ক্যাচ ব্লক লিখতে পারছি না, কারণ ট্রাই ব্লক ছাড়া আমাদের ক্যাচ ব্লক লেখা পসিবল না। ট্রাই ব্লকের মধ্যে আমাদের রিস্কি কোড থাকবে এবং ক্যাচের মধ্যে সেটাকে হ্যান্ডেল হবে। তার মধ্যে যদি রিস্কি কোড নাই লিখি তাহলে ক্যাচের মধ্যে কোনটাকে হ্যান্ডেল করবে? এই জন্য হচ্ছে আমরা ক্যাচ ব্লকের মধ্যে যখন মানে নেস্টেড ক্যাচ হিসাব করবো সেখানে ক্যাচের মধ্যে আবার ট্রাই দিয়ে শুরু হবে। ট্রাই ব্লকের মধ্যে স্টেটমেন্ট 4 আছে, সাপোজ এটা রিস্কি কোড, এখানে কোনো ধরনের এক্সেপশন অকার হয়েছে, সেটাকে কে হ্যান্ডেল করছে? এখানকার যে ক্যাচ ব্লক এটা হচ্ছে হ্যান্ডেল করছে। এটা দেখেন এই যে ক্যাচের মধ্যে কিন্তু ক্যাচ ব্লক, এটাই হচ্ছে নেস্টেড ক্যাচ ব্লক। তো এই যে এক্সেপশন হ্যান্ডেল করলো, এরপর হচ্ছে স্টেটমেন্ট 5 সে এক্সিকিউট করবে। আর যদি কোনো ধরনের প্রবলেম না থাকে সে সরাসরি ট্রাই ক্যাচ পার করে এই যে ইনার যে ক্যাচ ব্লক বা ট্রাই ব্লক ছিল সেগুলোকে সে এক্সিকিউট না করে সরাসরি স্টেটমেন্ট 6-এ চলে যাবে। তো এটাই ছিল নেস্টেড ক্যাচ ব্লক। তা আসেন এখন দেখি নেস্টেড ফাইনালি ব্লকটা কিরকম হয়। এখানে হচ্ছে ট্রাই ব্লক, ট্রাইয়ের মধ্যে স্টেটমেন্ট 1। দেন এখানে যদি কোনো ধরনের ইরর থাকে সেক্ষেত্রে হচ্ছে সেই এক্সেপশনটাকে সে ক্যাচ দিয়ে হ্যান্ডেল করবে। দেন হচ্ছে ফাইনালি ব্লক, ধরেন এখানে স্টেটমেন্ট 3 আছে, এখানে আবার কোনো ধরনের ইরর আসতে পারে বা মনে হচ্ছে কোনো ধরনের রিস্ক আছে কোনো কোডের মধ্যে যেখানে এক্সেপশন হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? আবার সে নতুনভাবে ট্রাই ব্লক থেকেই শুরু হবে। ফাইনালের মধ্যে ট্রাই ব্লকের মধ্যে কি থাকবে? স্টেটমেন্ট 4। যদি এখানে কোনো এক্সেপশন থাকে সেটা হচ্ছে ক্যাচ ব্লক হ্যান্ডেল করবে। দেন আবার ফাইনালি ব্লকে যে স্টেটমেন্ট 6 সে রিটার্ন করবে। এই যে একটা ফাইনালি ব্লকের মধ্যে আবার যে আমরা মাল্টিপল ফাইনাল ব্লক বা ট্রাই ক্যাচ ইউজ করে ফাইনাল স্টেজে আসলাম, এটাই হচ্ছে নেস্টেড ফাইনালি ব্লক। এখন আমরা দেখবো থ্রো কিওয়ার্ড।
The throw keyword is used to throw the user defined or customized defined exception object to the JVM explicitly. For that purpose we use throw keyword. অর্থাৎ কোনো ধরনের প্রি-ডিফাইন্ড বা ইউজার ডিফাইন্ড বা কাস্টমাইজড এক্সেপশন যদি হয় সেক্ষেত্রে ইউজার চাইলেই কিন্তু জেভিএম অর্থাৎ জাভা ভার্চুয়াল মেশিনকে সে থ্রু করতে পারে। ঠিক আছে, এটা কিরকম দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে যে ইফ এজ ইজ লেস দ্যান 18 থ্রো নিউ ইনভ্যালিড এক্সেপশন ইনভ্যালিড এজ এক্সেপশন ক্যান্ট এলিজিবল ফর ভোট। অর্থাৎ তার এজ হচ্ছে 18-র কম, সে কিন্তু ভোট দেওয়ার জন্য এলিজিবল না। তো এই যে আমরা দেখেন থ্রো কিওয়ার্ডটা ইউজ করলাম, দেন হচ্ছে নিউ ইনভ্যালিড এক্সেপশন। এই যে ইনভ্যালিড এক্সেপশন এটা কি ইউজার ডিফাইন এক্সেপশন, তাই না? এটা ইউজার ঠিক করে দিচ্ছে যে ইনভ্যালিড এজ এক্সেপশন। ইউজার যে ধরনের এক্সেপশন নাম দিয়ে দিবে সেটা হচ্ছে ইউজার ডিফাইন। আর প্রি ডিফাইন বা বিল্ট ইন এক্সেপশন কোনগুলো আমরা একটু আগে যেগুলো দেখে আসলাম, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড বা অ্যারিথমেটিক এক্সেপশন। এই যে এক্সেপশনগুলো এগুলো হচ্ছে বিল্ট ইন বা প্রি ডিফাইন্ড এক্সেপশন। আর এই যে এইখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড এক্সেপশন। তো এই যে আমরা থ্রো কিওয়ার্ডটা ইউজ করব, আমরা যে কোনো চাচ্ছি যে ইয়ে হোক, জেভিএম কম্পাইলার এই যে এক্সেপশনটা সেটাকে হ্যান্ডেল করুক, সেক্ষেত্রে হচ্ছে আমরা থ্রো কিওয়ার্ডটা ইউজ করব। দেন সেখানে হচ্ছে নিউ হিসেবে একটা অবজেক্ট ক্রিয়েট করবো, সেটা এক্সেপশনটা এখানে শো করবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় সেক্ষেত্রে এলস হয়ে আমাদের কি প্রিন্ট করবে যে এলিজেবল ফর ভোট। অর্থাৎ আপনার এজ হচ্ছে 18 অর 18+, তাহলে আপনি ইজিলি ভোট দিতে পারবেন, আপনি ভোট দেওয়ার জন্য এলিজেবল, তাই না? এটাই হচ্ছে থ্রো কিওয়ার্ডের কাজ। এখন দেখি থ্রোস কিওয়ার্ডটা কি। থ্রোস কিওয়ার্ড ইজ ইউজ when we does not want to handle exception and try to send the exception to the JVM। অর্থাৎ ধরেন আপনি একটা কাজ নিজেও করতে পারেন বা অন্য কাউকে দিয়ে করায় নিতে পারেন। তা আপনি চাচ্ছেন না যে নিজে কাজটা করতে, আপনি চাচ্ছেন অন্য কাউকে দিয়ে কাজটা করায় নিতে। এই যে একটা কাজটা, এটা হচ্ছে থ্রোস কিওয়ার্ড। থ্রোস কিওয়ার্ডের মাধ্যমে আমরা জেভিএম দিয়ে যে কোনো এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি। আর থ্রো কিওয়ার্ড দিয়ে কি হচ্ছিল, ইউজারকে নিজে থেকেই এক্সেপশনটাকে মানে ইউজার ডিফাইন এক্সেপশন ক্রিয়েট করে সেটাকে হ্যান্ডেল করতে হচ্ছিল, তাই না? এখানে দেখেন থ্রো কিওয়ার্ড যেটা, সেটা কি করছে, থ্রো কিওয়ার্ড ফলোড বাই অ্যান ইনস্ট্যান্স, মানে সেটাকে ইনস্ট্যান্সের মাধ্যমে মানে ইনস্ট্যান্সকে সে ফলো করে। আর থ্রোস কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে একটা ক্লাসকে ফলো করে সে থ্রোস কিওয়ার্ডটা কাজ করে। তো আসেন এখন দেখি থ্রো ভার্সেস থ্রোস কিওয়ার্ড। এখানে দেখেন প্রথমে দেখি থ্রো কিওয়ার্ডের ক্ষেত্রে, থ্রো কিওয়ার্ড ইজ ইউজ টু থ্রো অ্যান এক্সেপশন অবজেক্ট এক্সপ্লিসিটলি। অর্থাৎ আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করবো, যে নিউতে আমরা কি করি, অবজেক্ট ক্রিয়েট করি না জাভাতে, এইভাবে একটা মানে মেথডের ভিতরে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, আর দেখেন থ্রোজ কিওয়ার্ড কি হবে, আমাদের মেথডের সাথেই হচ্ছে থ্রোজ কিওয়ার্ডটা লিখে দিতে হবে। তো এখানে দেখেন কি হচ্ছে, থ্রো কিওয়ার্ডের ক্ষেত্রে ভয়েড p1 এটা একটা মেথড, তো এর মধ্যে আমরা কি করছি, থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন সাপোজ এখানে দিয়ে দিচ্ছি, মানে থ্রো করছি অ্যারিথমেটিক এক্সেপশনকে জেভিএম যাতে সেটাকে হ্যান্ডেল করে। আর থ্রোজ কিওয়ার্ডের মাধ্যমে কি করছে দেখেন, এই যে থ্রোজ কিওয়ার্ড ইজ ইউজ টু ডিক্লেয়ার অ্যান এক্সেপশন অ্যাজ ওয়েল অ্যাজ বাইপাস দ্য কলার। অর্থাৎ এই যে একটা ধরনের মেইন মেথড, এটা একটা আমাদের মেথড ডিক্লেয়ার করছি ভয়েড p1। তো এর মধ্যে আমরা কি করছি, থ্রোজ যেই কিওয়ার্ডটা, থ্রোজ অ্যারিথমেটিক এক্সেপশন এখানে মেথডের সাথেই আমরা দিয়ে দিচ্ছি। এবং এটা কি হবে, জেভিএম হ্যান্ডেল করবে। যে ইউজার তিনি আর হ্যান্ডেল জিনিসটাকে করবে না, তখন জেভিএম এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করবে। দেখেন আবার আসি থ্রো কিওয়ার্ডে, আমরা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করছি, দুটো একসাথে কম্পেয়ার করার চেষ্টা করছি। থ্রো কিওয়ার্ড অলওয়েজ প্রেজেন্ট, এখানে দুটো প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ইনসাইড মেথড বডি। অর্থাৎ মেথড বডির মধ্যে হচ্ছে থ্রো কিওয়ার্ডটা অলওয়েজ থাকে। যে একটু যেটা বললাম যে এটা হচ্ছে মেথডের ভেতরে হচ্ছে থ্রো কিওয়ার্ডটা থাকে, তাই না? আর এখানে থ্রোস কিওয়ার্ড অলওয়েজ ইউজ দ্য মেথড, এই যে এখানে দেখেন মেথডের সাথেই কিন্তু থ্রোস কিওয়ার্ডটা ইউজ হয়েছে, এটা মেথড বডির ভিতরে না, মেথডের সাথেই হচ্ছে এটা থ্রোস কিওয়ার্ডটা ইউজ হয়। উই ক্যান, এখানে ক্যান হবে, উই ক্যান থ্রো অনলি ওয়ান এক্সেপশন অ্যাট এ টাইম। থ্রো কিওয়ার্ডের মাধ্যমে আমরা অ্যাট এ টাইম
অনলি একটা এক্সেপশনই থ্রো করতে পারি। যেমন ধরেন, হয় এখানে হতে পারে অ্যারিথমেটিক এক্সেপশন, হতে পারে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, হতে পারে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, হতে পারে ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন। যে কোনো এক্সেপশন হতে পারে, বাট যে কোনো একটা, একাধিক এক্সেপশনকে আমরা এই থ্রো কিওয়ার্ডের মাধ্যমে থ্রো করতে পারবো না। কিন্তু দেখেন থ্রোস কিওয়ার্ডের মধ্যে কি হবে, উই ক্যান হ্যান্ডেল মাল্টিপল এক্সেপশন ইউজিং দিস থ্রোস কিওয়ার্ড। অর্থাৎ এই থ্রোস কিওয়ার্ড ইউজ করে আমরা মাল্টিপল এক্সেপশনকে একসাথে হ্যান্ডেল করতে পারি। ধরেন এটা হচ্ছে আমাদের মেথড P1, এখানে ভয়েড ক্যাটাগরি লেখা দরকার ছিল, ভয়েড P1 থ্রোস, এখানে নিউ, এখানে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, যে কোনো ধরনের মানে মাল্টিপল এক্সেপশন আমরা হচ্ছে থ্রোস কিওয়ার্ডের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি। আসেন আমরা এখন কিছু এক্সাম্পল বা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। তো এখানে ফার্স্টে আছে যে মাল্টিপল ক্যাচ ক্লজ। এখানে ক্যালকুলেটর প্রোগ্রামকে বিল্ড করতে বলা হয়েছে যে ক্রিয়েট এ সিম্পল ক্যালকুলেটর দ্যাট পারফর্ম addition, subtraction, multiplication and division on two user provided number. Use multiple catch clause to handle the following exception. Input mismatch exception if the user enter a non-integer value. অর্থাৎ ইউজার যদি নন ইন্টিজার ভ্যালু ইনপুট দেয়, সেক্ষেত্রে হচ্ছে একটা এক্সেপশন ক্রিয়েট হবে, সেটার নাম কি দেওয়া হয়েছে যে ইনপুট মিসম্যাচ এক্সেপশন। দেন বলা হয়েছে কিছু ইফ দ্য ইউজার অ্যাটেম্প টু ডিভাইড বাই জিরো, মানে ইউজার যদি কোনো একটা ইন্টিজার ভ্যালুকে ডিভাইড বাই জিরো করে, সেক্ষেত্রে কি এরর শো করবে, যে অ্যারিথমেটিক এক্সেপশন শো করবে। ঠিক আছে, তা আসলে এখন এটা সলিউশন দেখি। তা আমরা যেহেতু প্রিন্ট করবো, সেক্ষেত্রে কি দিচ্ছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট ইনপুট মিসম্যাচ এক্সেপশন, কারণ আমরা এক্সেপশন শো করবো সেক্ষেত্রে। তো এখানে দেখেন আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি, পাবলিক ক্লাস ক্যালকুলেটর উইথ এক্সেপশন, মানে ক্যালকুলেটর একটা ক্লাস, আমরা তার মধ্যে এক্সেপশন যদি হয় সেটাকে হ্যান্ডেল করবো, সেটা এটা নাম দেওয়া হয়েছে, এটা আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন। তো এটা তো পাবলিক স্ট্যাটিক ভয়েড, মানে মেন ফাংশন যেটা সেটা। তো এখান থেকে আমরা কি করছি, আমরা ইনপুট নিচ্ছি তাই না, স্ক্যানার, স্ক্যানারের মধ্যে আমরা স্ক্যানার নিচ্ছি, আপনারা এস নিতে পারেন বা অন্য কোনো যে কোনো কিছু নিতে পারেন। দেন হচ্ছে সেটার অবজেক্ট ক্রিয়েট করছি নিউ স্ক্যানার সিস্টেম ইন, অর্থাৎ একটা ইনপুট নিচ্ছি। দেন দেখেন যখন আমরা ইনপুট নিব, সেক্ষেত্রে কি হতে পারে, আমাদের এক্সেপশন হতে পারে, সেজন্য সেটাকে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখবো। এখানে এক্সেপশন হতেও পারে নাও পারে, রিস্কি কোড তাই না, কারণ সেটা ইউজারের উপর ডিপেন্ড, মানে ডিপেন্ড করছে যে ইউজার যদি কোনো ধরনের ভুলভাল ইনফরমেশন দেয় বা কোনো ধরনের নন ইন্টিজার ভ্যালু হচ্ছে ইয়েতে ক্যালকুলেটারে প্রেস করে বা ডিভাইড বাই জিরো করে, সেক্ষেত্রে এক্সেপশন হতে পারে। এটা রিস্কি কোড, সেজন্য হচ্ছে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখছি। দেন দেখেন এখানে কি হচ্ছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এন্টার দ্য ফার্স্ট নাম্বার, অর্থাৎ ফার্স্ট নাম্বারকে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি, যে ইন্ট নাম্বার ওয়ান বা নাম ওয়ান ইজ ইকাল টু স্ক্যানার ডট নেক্সট ইন্টিজার, আমরা এটাকে ইনপুট হিসেবে নিচ্ছি। দেন সেকেন্ড ইনপুট হিসেবে কি নিচ্ছি, কারণ আমাদের কি যাই করি না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, আমাদের দুইটা অপারেটর থাকতে হয়, দেন একটা অপারেন্ট থাকতে হয় তাই না। তো আমরা দুইটা ভ্যালু নিব, তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করব। তাহলে ফার্স্ট ভ্যালু তো আমরা নিয়ে নিছি, দেন সেকেন্ড ভ্যালু ইনপুট হিসেবে ইউজারের থেকে নিব, সেটা কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এন্টার দ্য সেকেন্ড নাম্বার ইন্ট নাম্বার টু ইজ ইকাল টু স্ক্যানার ডট নেক্সট আইএনটি, মানে নেক্সট যে ইন্টিজার নাম্বারটা সেটা আমরা নিয়ে নিচ্ছি ইউজারের কাছ থেকে। দেন এখানে কি হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, অর্থাৎ ইউজার থেকে জানতে চাবো যে কোন কাজটা সে অ্যাকচুয়ালি করতে চাচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে যাচ্ছে ক্যালকুলেটরে তাই না, এই যে কাজটা। তো দেখেন এখানে কি হচ্ছে, এগুলো কি ক্যারেক্টার তাই না, সিম্বল মানেই তো হচ্ছে ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার এখানে অপারেশন যেহেতু হবে, সেজন্য হচ্ছে মানে দুইটার ভ্যালুর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু অপারেশন হতে পারে তাই না, তো এই জন্য হচ্ছে অপারেশন নিচ্ছি। দেন হচ্ছে স্ক্যানার ডট নেক্সট ডট ক্যারেক্টার অ্যাট জিরো। দেখেন দেখেন ইন্ট রেজাল্ট ইজ ইকাল টু জিরো, সুইচ অপারেশন, যদি ইউজার প্লাস দেয় সেক্ষেত্রে কি হবে, রেজাল্ট ইজ ইকাল টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, মানে ইউজার যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা হচ্ছে দুটো যোগ হবে, হয়ে সেখানে ব্রেক হয়ে যাবে প্রোগ্রামটা। যদি সে ইউজার মাইনাস দেয়, সেক্ষেত্রে কি হবে, রেজাল্ট ইজ ইকাল টু নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু, হয়ে সেখানে ব্রেক হয়ে যাবে। যদি সেখানে মাল্টিপ্লিকেশন দেয়, সেক্ষেত্রে রেজাল্ট ইজ ইকাল টু নাম্বার ওয়ান ইন্টু নাম্বার টু, গুণ আকারে থাকবে, গুণ হবে, দেন সেখানে ব্রেক হয়ে যাবে।
যদি ইউজার ডিভাইড করে সেক্ষেত্রে কি হবে, রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2, দেন সেখানে ব্রেক হয়ে যাবে। দেন সে যদি অন্য কোনো অপারেটর দেয়, ধরেন সাপোজ সে এক্সক্লামেটরি সাইন দিল বা হ্যাশ সাইন দিল বা অ্যাট দ্য রেট দিল বা ডলার সাইন দিল, সেক্ষেত্রে ডিফল্ট ভাবে কি হবে, কি প্রিন্ট হবে, যে ইনভ্যালিড অপারেশন, তাই না? এটা প্রিন্ট করবে। এখন এখানে কি প্রিন্ট হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে রেজাল্টের মধ্যে আমাদের যে রেজাল্টটা, মানে ইউজার যে কাজটা করছে, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করুক না কেন, সেটা প্রিন্ট হবে, রেজাল্ট হিসেবে প্রিন্ট হবে। এখন দেখেন আমরা ট্রাই ব্লকটা ইউজ করছিলাম, সেখানে ক্যাচ ইউজ করতে হবে, তাই না? তাহলে এখানে ক্যাচের মধ্যে কি হবে, ক্যাচ আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি, ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এটা কোশ্চেনে দেওয়া ছিল, তাই না? এই যে কোশ্চেনে দেওয়া ছিল ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এটাই হচ্ছে আমরা ক্যাচ ধরে রাখছি, দেন এটাকে এক্সেপশন হিসেবে ডিক্লেয়ার করছি। দেন হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, যদি ইউজার কোনো ইনভ্যালিড ইন্টিজার দেয় সেক্ষেত্রে কি হবে, বা কোনো ধরনের ইনভ্যালিড কোনো সিম্বল দেয় সেক্ষেত্রে কি হবে, যে ইরর শো করবে যে প্লিজ এন্টার এ ভ্যালিড ইন্টিজার ভ্যালু, অর্থাৎ ইউজারকে হচ্ছে একটা ভ্যালিড ইন্টিজার ভ্যালু ইনপুট দিতে বলবে। দেন আরেকটা কি হতে পারে, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল দেখেন সেকেন্ড ইয়েতে, যে অ্যারিথমেটিক এক্সেপশন, তাই না? এখন আমরা সেটার জন্য ক্যাচ ব্লক নিচ্ছি, মানে মাল্টিপল ক্যাচ হচ্ছে কিন্তু এখানে, খেয়াল করছেন? আর একটা ক্যাচ ব্লকের মধ্যে কি হ্যান্ডেল হচ্ছে, অ্যারিথমেটিক এক্সেপশন, সেটা হ্যান্ডেল হচ্ছে সিস্টেম ডট আউট প্রিন্টের মধ্যে কি হচ্ছে, যে ইউজার যদি কোনো একটা ইন্টিজার ভ্যালুকে ডিভাইড বাই 0 করে, এই যে এটা কিন্তু কোশ্চেনে বলাই ছিল, যে ইফ দ্য ইউজার অ্যাটেম্প টু ডিভাইড বাই 0, অর্থাৎ ইউজার যদি কোনো একটা ইন্টিজার ভ্যালুকে ডিভাইড বাই 0 করে, সেক্ষেত্রে তাকে একটা ইরর মেসেজ শো করতে বলা হয়েছে কোশ্চেনে, সেক্ষেত্রে সেখানে একটা ইরর শো করবে, ডিভাইড বাই 0 ইজ নট অ্যালাউড, এটা শো করবে। দেন ফাইনালি যে ব্লকটা, তার মধ্যে কি হবে, স্ক্যানার ক্লোজ, আমাদের কাজ শেষ। দেন এখানে কি প্রিন্ট করবে, সিস্টেম ডট আউট প্রিন্টএলএন এর মধ্যে যে ক্যালকুলেটর প্রোগ্রাম হ্যাজ এন্ডেড, অর্থাৎ আমাদের মানে ইউজার যে কাজটাই করতে যাচ্ছে না কেন, যে যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো ধরনের এক্সেপশন যদি হয়ও, সেটাকে হ্যান্ডেল করে আমরা ফাইনালি ওই প্রোগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার সলিউশন ছিল। চলুন আরেকটা এক্সাম্পল দেখি। দেখেন এখানে জাভা কাস্টম এক্সেপশন আছে, ওই যে আমরা একটু আগে যে এক্সাম্পল দেখলাম, যে ভোটিং মানে ভোট দেওয়ার জন্য সে এলিজেবল কিনা সেটা চেক করছিলাম, সেটা এখানে দেখি। The voting eligibility checker create a program that check whether a person is eligible to vote based on age if the age is less than 18 through a customer exception and underage exception। অর্থাৎ এক্সেপশনের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আন্ডার এজ এক্সেপশন, তাই না? আমরা কিন্তু যে কোনো এক্সেপশন ইউজ করতে পারবো না, আমি কোশ্চেনে যদি কিছু মানে উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতন এক্সেপশনের নাম দিতে পারবো ইউজার ডিফাইন হিসেবে। বাট আমাদের কোশ্চেনে যদি বলা থাকে যে নির্দিষ্ট করে যে আন্ডার এজ এক্সেপশন বা ইনভ্যালিড এজ এক্সেপশন বা যে কোনো কিছু, তাহলে আমাদের কিন্তু সেই এক্সেপশনের নামটাকেই ইউজ করতে হবে। তাহলে আমরা যেহেতু কি হবে, এখানে ইনপুট নিব, কারণ আমাদের ইউজার থেকে তাদের এজ জানতে হবে, তাই না? সেই জন্য জাভা ডট ইউটিল ডট স্ক্যানার ক্লাস হচ্ছে আন্ডার এজ এক্সেপশন এক্সটেন্ড এক্সেপশন, অর্থাৎ এক্সেপশনকে হচ্ছে আন্ডার এজ এক্সেপশনটা এক্সটেন্ড করছে। পাবলিক আন্ডার এজ এক্সেপশন স্ট্রিং মেসেজ, দেন এখানে হচ্ছে সুপার কিওয়ার্ড ইউজ করা হয়েছে, দেন এখানে যে মেসেজটা আমাদের যদি আন্ডার এজ হয় সেটা ইউজারকে শো করবে। দেন পাবলিক ক্লাস হচ্ছে ভোটিং এলিজিবিলিটি চেকার, এখানে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে, ক্লাসের নাম কি, ভোটিং এলিজিবিলিটি চেকার। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড চেক এলিজিবিলিটি, এখানে হচ্ছে ইন্ট এজ থ্রু আন্ডার এজ এক্সেপশন। আমরা দেখেন কি করলাম এখানে, এটা একটা মেথড ডিক্লেয়ার করছি, তাই না? মেথডের সাথে থ্রুস কিওয়ার্ডটা ইউজ করে আমরা জেভিএম কে দিয়ে এই যে আন্ডার এজ এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে যাচ্ছি, ঠিক আছে? এখন দেখেন এখানে ইফ এলস কন্ডিশন ইউজ করা হচ্ছে। ইফ এর মধ্যে কি আছে, যে এজ যদি 18 এর কম হয়, এজ ইজ লেস দ্যান 18, সেক্ষেত্রে কি হবে, থ্রু নিউ আন্ডার এজ এক্সেপশন, অর্থাৎ জেভিএম তখন কি করবে, ইউজারকে একটা মেসেজ শো করবে। তাহলে কি কি মেসেজ শো করবে, যে ইউ আর আন্ডার এজ, ভোটিং ইজ অ্যালাউড অনলি ফর ইন্ডিভিজুয়ালস 18 ইয়ার্স অর এল্ডার, অর্থাৎ কারোর এজ যদি 18 বা তার বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে সে ভোট দিতে পারবে, বা 18
যদি কম কারোর বয়স হয় তাহলে সেক্ষেত্রে সে আর ভোট দিতে পারবে না। এলস যদি তার এই কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ এজ যদি 18 or 18+ হয়, সেক্ষেত্রে কি হবে, জেভিএম তাকে কি মেসেজ শো করবে, ইউ আর এলিজিবল ফর ভোট, গো এহেড টু ক্যাস্ট ইউর ভোট। অর্থাৎ আপনি ভোট দেওয়ার জন্য এলিজিবল এবং আপনি ভোট দেন, এরকম টাইপের একটা মেসেজ শো করবে। দেন এখানে আছে মেন মেথড ক্রিয়েট করা হয়েছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। দেন এখানে আমরা ইউজার থেকে যে ইনপুটটা সেটাকে চেক করার জন্য ট্রাই ক্যাচ ব্লকের যে কনসেপ্টটা সেটা এখানে ইউজ করব। তো এখানে হচ্ছে স্ক্যানার, এখানে স্ক্যানারের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এখানে সিস্টেম ইনের মাধ্যমে আমরা ইনপুট নিচ্ছি, তাই না, ইউজারের থেকে। তো এখন দেখেন কি হবে ট্রাই ব্লকের মধ্যে, যে এখানে আমরা ইনপুট হিসেবে নেব যে এন্টার ইওর এজ। এটাকে এটাকে ইনপুট হিসেবে নিলাম, ইন্ট এজ ইকুয়াল টু স্ক্যানার ইন্টু সরি স্ক্যানার ডট নেক্সট ইন্টিজার। দেন এখানে সে কি চেক করবে, চেক এলিজিবিলিটি এজ, মানে এজটা সে চেক করবে যে এই যে ইফের যে কন্ডিশনটা এখানে লেখা আছে সেইটা যদি ট্রু হয় সে ভোট দিতে পারবে, যদি ফলস হয় তাহলে সে ভোট দিতে পারবে না, তাকে আন্ডার এজ মেসেজ শো করবে, তাই না। তো এই যে দেখেন একটা মানে কি বলবো, রিস্কি কোড, মানে তার এজ তো 18 হতেও পারে নাও পারে, তাই না। এই যে এই জন্য হচ্ছে আমরা এই পার্টটাকে, মানে ইন্টারিয়র এজ এই পার্টটাকে হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে রাখছি। দেন যদি এখানে তার এজ 18-এর কম হয়, সেক্ষেত্রে কি হবে, যে আন্ডার এজ এক্সেপশন দেখাবে। দেন এখানে কি দেখাবে, কি প্রিন্ট করবে বা ইউজারকে কি মেসেজ দিবে, এক্সেপশন। এখানে হচ্ছে এক্সেপশনের যে টাইপটা সেটা দেওয়া আছে। দেন হচ্ছে গেট মেসেজ, অর্থাৎ মেসেজ বলতে কি, এই যে এখানে এখানে আন্ডার এজ এক্সেপশন, এটা কি সে তখন দেখতে পারবে। যদি তার এজ 18 হয় বা সে যদি ইনভ্যালিড কোনো নাম্বার দেয় বা কোনো সিম্বল দেয় বা কোনো ক্যারেক্টার দেয়, সেক্ষেত্রে হচ্ছে তার ইয়ে হবে, আর একটা এক্সেপশন শো করবে, সেটা হচ্ছে ইরর প্লিজ এন্টার অ্যান্ড ভ্যালিড ইন্টিজার ভ্যালু ফর এজ। অর্থাৎ সে যদি কোনো ইন্টিজার ভ্যালু না দিয়ে কোনো ধরনের সিম্বল, কোনো ধরনের ক্যারেক্টার, কোনো ধরনের কোনো যে কোনো কিছু যদি সে দেয়, সেক্ষেত্রে তাকে আর একটা শো করবে কি, যে একটা ইন্টিজার ভ্যালু দেওয়া যাবে, কারণ এজ কি ইন্টিজার, তাই না। এজ যে কোনো কিছু হতে পারে, 18, 19, 20 বা 15 এরকম, মানে এটা তো ইন্টিজার ভ্যালু, যে কোনো সিম্বল দিলে কি হবে বা ক্যারেক্টার দিলে কি হবে। তো এই যে একটা এক্সেপশন, সেটাকে সে কি করবে, এই যে সেকেন্ড ক্যাচের মাধ্যমে সে হ্যান্ডেল করবে। দেন ফাইনালি কি, স্ক্যানার ক্লোজ, অর্থাৎ স্ক্যান করা ক্লোজ। যেমন লাস্টে কি প্রিন্ট করবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এলিজিবিলিটি চেকার প্রসেস কমপ্লিটেড, অর্থাৎ আমাদের যে ভোট দেওয়ার জন্য যে এলিজিবিলিটি চেক করছে সেটার প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে সেটাই শো করবে। এবং সেই ইউজার যিনি বা ভোটার যিনি, সে হচ্ছে যদি তার কন্ডিশন ট্রু হয়, মানে তার এজ যদি 18+ হয়, সে ভোট দিতে পারবে, নাহলে সে ভোট দিতে পারবে না। তো এটাই ছিল আজকের মতো। তো আজকের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন।